আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতির কিংবদন্তির ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া, তিনি নিদারুণ অসুস্থ এবং মনে করা হচ্ছে যে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এই সময়টিতে যা হয়, বাঙালির আবেগ খুব মারাত্মক আকার ধারণ করে। যারা কখনো বিএনপি করেননি কিংবা বেগম খালেদা জিয়ার যে কঠিনতর মুহূর্তগুলো ছিল, তখন তার নামও উচ্চারণ করেননি। তার বাড়ির সামনে যখন বালির ট্রাক দেওয়া হয়েছিল, তিনি একা একা যখন তার কাজের মেয়ে রহিমাকে নিয়ে তিনি বিতণ্ডা করছিলেন পুলিশের সঙ্গে, ঠিক সেই সময়টিতেও যে সকল লোক সেই গুলশানের ধারের কাছে যাওয়া তো দূরের কথা, ওখানে যাওয়ার কথা কল্পনাও করতে পারেননি, সে সকল মানুষ এখন জিয়া পরিবার, বেগম জিয়া, তারেক জিয়া, তাদেরকে নিয়ে তাদের যে দরদ, আকুতি এবং যে সকল আপত্তিকর কথাবার্তা তারা বলার চেষ্টা করছেন, মানে এগুলো দেখলে অঙ্গ জ্বলে যায়, না সহ্য করা যায়, না চুপ থাকা যায়। বাস্তবতা হলো যে একটি রাজনৈতিক পরিবার, তাদের জন্ম, মৃত্যু, তাদের কর্মকাণ্ড, প্রেম, ভালোবাসা, বিয়ে, শাদী সব কিছুর সঙ্গেই রাষ্ট্র, রাজনীতি এবং রাজনীতির গতি প্রকৃতি নির্ভর করে। রাজনীতিতে যারা খুব আবেগ দেখানোর চেষ্টা করেছেন, তারা সবাই মরেছেন। বাংলাদেশে গত 14 মাসে যা কিছু হয়েছে, আমি বেশ কয়েকবার যেটা বলার চেষ্টা করেছি সেটা হলো, যদি জনাব তারেক রহমান সাহেব 2024 সনের আগস্ট মাসের 5 তারিখ থেকে আগস্ট মাসের 8 তারিখ এই 3 দিনের মধ্যে আসতেন, তাহলে সমস্ত বাংলাদেশ তার নিয়ন্ত্রণে থাকত এবং তিনি যাকে ইচ্ছে তাকে প্রধান উপদেষ্টা বানাতে পারতেন এবং তিনি 2024 সনের নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী হতে পারতেন এবং তার কথা মতে 2024 সনের নির্বাচন হতো। 2 নম্বর হলো যে তিনি যদি বাংলাদেশে আসতে চাইতেন, তাহলে 2024 সনের আগস্ট মাসের 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, 15 আগস্ট পর্যন্ত 32 নম্বর বাড়ি ভাঙার আগ পর্যন্ত পুরো পরিবেশ পরিস্থিতি তার নিয়ন্ত্রণে ছিল। বাংলাদেশ তার জন্য নিরাপদ ছিল এবং তিনি ওই সময়টিতে আসলে অনেক কিছুই ঘটতো না এই বাংলাদেশে। তিনি সেই সময় আসেননি, আসতে পারেননি, আসার জন্য তাকে বলা হয়নি, হোয়াট এভার মেবি। কিন্তু সেই 15 আগস্টের পর থেকে এতগুলো ঘটনা ঘটে গেছে এবং সম্মুখ সারিতে এমন সব বিষয়গুলো নিয়ে আনা হয়েছে যেগুলো আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে। আপনারা জানেন যে গোয়েন্দা সংস্থাগুলো সবসময় ডবল এজেন্ট, ট্রিপল এজেন্ট নিয়োগ করে। যেমন ধরুন, একজন ব্যক্তিকে তারা নিয়োগ করলো যে তাদের টাকা খেয়ে জামাতের হয়ে কাজ করছে, আবার জামাতের হয়ে কাজ করতে গিয়ে সে বিএনপির কাছে যাচ্ছে, এমনকি তারেক রহমান সাহেবের সাথে কথা বলছে, আবার জামাত কি বলল তারপরে সেই কথা বিএনপিকে বলে দিচ্ছে, বিএনপি কি কথা বললো সেই কথা জামাতকে বলে দিচ্ছে, আর বিএনপি জামাত যে কথা বললো সেগুলো গোয়েন্দা সংস্থাকে বলে দিয়েছে। বাংলাদেশ এরকম শত শত লোক রাজনৈতিক অঙ্গনে, যাদেরকে বলা হয় পলিটিক্যাল প্রস্টিটিউট। শুধুমাত্র টাকার জন্য তারা চিৎকার করে, টাকার জন্য নাচে, টাকার জন্য মার খায়, টাকার জন্য জেলে যায় এবং যারা তাদেরকে জেলে নেয় আবার তাদেরকেই তারা জেল থেকে বের করে। এই যে রাজনীতির নাটক হয়, এই নাটকের অনেকগুলো কুশীলব, পলিটিক্যাল প্রস্টিটিউট সামহাউ সেই জুলাই আগস্টে বিপ্লবের সময় বিএনপির শীর্ষস্থানীয় অনেক নেতাদের সঙ্গে তাদের বৈঠক, গোপন কথা এবং সেই সকল কথাবার্তার দলিল সব কিছু এখন বিএনপির অনেক নেতার জন্য বুমেরাং হয়ে পড়েছে। যেভাবে পুলিশ হত্যার কথা বলা হচ্ছে, যেভাবে
বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন লাগানোর কথা বলা হচ্ছে। একসময় বলা হতো এটা বিপ্লবীরা করেছে, একসময় বলা হতো এটা আওয়ামী লীগ করেছে, আর এখন বলা হচ্ছে এগুলো আসলে করানো হয়েছে। কারা কারা করিয়েছে এটা নিয়ে প্রথমে একেবারে না বুঝেই অনেকে বলেছেন আমরা করেছি, অনেকে বলেছেন ওরা করেছেন, অনেকে বলেছেন অমুক করিয়েছেন, অমুকে টাকা দিয়েছেন। এই যে এভিডেন্সগুলো, এই এভিডেন্সগুলো দিয়ে আপনার যে কোনো মানুষকে ফাঁসিতে চড়ানো সম্ভব। 1 মিনিট লাগবে, জাস্ট 1 মিনিট। এই যে মিস্টেকগুলো হয়ে গেছে, এই যে পলিটিক্যাল ব্লান্ডারগুলো হয়েছে, এই ব্লান্ডারের মধ্যে এখন যারা এই রাজনৈতিক অঙ্গনে আছেন, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, তাদের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, এনসিপি, আগামী দিনে প্রায় সবাই রাষ্ট্রশক্তির কাছে মহরুম। এই রাষ্ট্রশক্তি যদি মনে করে, রাষ্ট্রের জুডিশিয়ারি, রাষ্ট্রের ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি, এগুলো যদি মনে করেন যে কাউকে ফাঁসাবেন, প্রায় সবাইকে ফাঁসানোর জন্য পর্যাপ্ত দলিল, দস্তাবেজ, চাক্ষুষ সাক্ষী তারা এই পলিটিক্যাল প্রস্টিটিউটদের মাধ্যমে সেগুলো তৈরি করে রেখেছেন। এর চেয়ে আমি আর প্রকাশ্যে কিছু কিছু বলতে পারবো না। তো সেক্ষেত্রে যেটি হচ্ছে, সেক্ষেত্রে পর্দার আড়ালে যে -2 গেম চলছে, খেলা চলছে, এটা নিয়ে আমরা গত সেই 14 মাস ধরে বলে আসছি প্রকাশ্যে। আর আওয়ামী লীগ জমানাতেও আমি ব্যক্তিগতভাবে 2014 সন থেকে বলে আসছি, সেই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের পর থেকে, যে আওয়ামী লীগের এই করুণ পরিণতি হচ্ছে। আবার এখন আওয়ামী লীগের অনেক মানুষকে আমি খুব উদ্বেলিত দেখি, আশান্বিত দেখি। আজ আপা আসবেন, কাল রাষ্ট্র ক্ষমতা দখল করবেন, পরশুদিন এটা করবেন, ওটা করবেন। আমার কাছে মনে হচ্ছে না পৃথিবী এত সহজ নয়। বিএনপি তারেক রহমান সাহেব আজ আসবেন, নভেম্বরের প্রথম সপ্তাহে আসবেন। মানে গত 14 মাস ধরে বিএনপির যে সকল নেতা বলে আসছেন তারেক রহমান সাহেব আসবেন আসবেন আসবেন, যে সকল নেতা বলে আসছেন তারেক রহমানের জন্য বাড়ি ভাড়া করা হচ্ছে, যে সমস্ত বিএনপি পন্থী লোকজন প্রকাশ করে আসছেন এই যে 1 নম্বর বাড়ি ধোয়া মোছা হচ্ছে, এটা তারেক রহমান সাহেবের জন্য। তারা বিএনপিকে, বেগম জিয়া রাজনীতিকে, তারেক রহমান সাহেবকে যে বিপদের মধ্যে ফেলেছেন, সেই বিপদ এখন রাহুগ্রাসে পুরো বিএনপিকে এই দুর্বিষহ সময়, অসহনীয় সময়, যখন বেগম জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখন তাকে এমন একটা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে, তাকে স্পষ্টতভাবে দেশে আসার ব্যাপারে কথা বলতে হচ্ছে। কিন্তু তিনি যদি ওই সময়টাতে আসতেন, অর্থাৎ 2024 সনের আগস্ট মাসের 8 তারিখের মধ্যে আসতেন, সব নিয়ন্ত্রণে তার হাতে রাখত, যদি 15 তারিখের আগ পর্যন্ত আসতেন, অনেক কিছু তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন। তো সেই জায়গাগুলো তো হয়নি। সেক্ষেত্রে তাকে যদি আসতে হয় বাংলাদেশে, রাষ্ট্রীয় প্রোটেকশন লাগবে। আর রাষ্ট্রীয় প্রোটেকশন তিনি তখনই পাবেন যখন তিনি বা তার দল এদেশে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে। তার আগ পর্যন্ত তিনি বা বিএনপির যে সকল শীর্ষ নেতারা এখন রয়েছেন এই বাংলাদেশে, ইনক্লুডিং সালাউদ্দিন সাহেব, মির্জা ফখরুল সাহেব, তারা অতীতের যে কোনো সময়ের চাইতে আরও বিপত্তির মধ্যে আছেন। এটা হয়ে গেছে গত 14 মাসে। এবং বিএনপিটা যত বিপদ আছে তার সাথে আরও বেশি বিপদে আছে জামাত। এর কারণ হলো জামাতের সাথে ভারতের, আমেরিকার, পশ্চিমা শক্তির যে বৈরিতা রয়েছে, যে সন্দেহ রয়েছে, অবিশ্বাস রয়েছে, এটা কেবল তুরস্ক এবং পাকিস্তানকে দিয়ে জামাত দূর করতে পারে নাই, পারবে না। আর এই প্রথমভাবে সামাজিক সন্ত্রাস যেটাকে বলা হয়, সোশ্যাল টেরোরিজম, এই সোশ্যাল টেরোরিজমে এই প্রথম একদিকে জামাত, অন্যদিকে পুরো বাংলাদেশ। এটা বা এরকম দুর্ভাগ্য জামাতের জীবনে কখনো ঘটেনি। তারা কখনো যদি বিএনপির বিপক্ষে গেছে, আওয়ামী লীগ ভারসাম্য রক্ষা করেছে, আওয়ামী লীগের বিপক্ষে গিয়েছে, বিএনপি ভারসাম্য রক্ষা করেছে। কিন্তু এইবার প্রথম জামাত এককভাবে নিজের পায়ে যেভাবে দাঁড়িয়ে আছে, তাতে সারা বাংলাদেশকে তারা পিছনে ঠেলে দিয়েছে। ফলে যখনই কোনো অ্যানার্কি, বিপদ, বিপত্তি, রাগ,
ক্রোধ, ঘৃণা, জিঘাংসা এগুলোকে আমরা মানে যেটাকে অনেকটা সিভিল ওয়ার না বললেও সামাজিক বিশৃঙ্খলা বলতে পারেন, সেরকম একটা অবস্থায় পড়ব। প্রথম আঘাতটা আসবে জামাতের উপর, তছনছ হয়ে যাবে। এই কারণ হলো জামাত সবচেয়ে বড় মিনারটি তৈরি করেছে, বট বৃক্ষটি তৈরি করেছে, কিন্তু তার শিকড় বিএনপি বা আওয়ামী লীগের মতো নয়। কিন্তু গত 14 মাসে তারা একেবারে বিরাট একটা কুতুব মিনার তৈরি করে বসে আছে। দ্বিতীয় সমস্যাটা হবে বিএনপির সব দিক থেকে। তো এইরকম একটা অস্থির অবস্থায় জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে যখন মানুষ আবেগ দেখাচ্ছিল যে তার আসা উচিত, তারপরে তার মা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এই মুহূর্তে না আসলে তিনি কিভাবে রাজনীতি করবেন, যে সকল অ্যাবসলিউটলি আবেগ তাড়িত কথা, যে কথার দুই পয়সার মূল্য নেই রাজনীতিতে। রাজনীতিতে ক্ষমতা যার হাতে, ক্ষমতার চাবুক যার হাতে, তার কথাই সবাই শুনে। রাজনীতিটা ঘোড়া, যতক্ষণ পর্যন্ত ঘোড়ার পিঠে বসে লাগামটা আপনার হাতে আছে, আপনি যা করেন, খুন, ধর্ষণ, রাহাজানি, চুরি, চামারি, ডাকাতি, ডাজ নট ম্যাটার। আপনি চেঙ্গিস হন, হালাকু খান হন, জনগণ আপনার চাবুকের ভয় হোক আপনাকে মানবে। কিন্তু ঘোড়াটি আপনার হাতে নেই, লাগামটি আপনার হাতে নেই। আপনি যত বড় জ্ঞানী গুণী হন না কেন, কোনো লাভ হবে না। তো এখানে ঘোড়া নেই, লাগাম নেই, চাবুক নেই, কোনো কিছু নেই। আপনি আবেগপ্রবণ হয়ে লাফ দিয়ে ঘোড়ার পিঠে চড়ার বসার চেষ্টা করবেন, মারাত্মক বিপদে পড়ে যাবেন, ঘোড়া আপনাকে ফেলে দেবে। তো সেক্ষেত্রে এই যে জনগণের আবেগে উদ্বেলিত হয়ে, আবেগতাড়িত হয়ে জনাব তারেক রহমান সাহেব একটা স্ট্যাটাস দিয়ে যে কথাটা বলার চেষ্টা করেছেন যে তার দেশে ফেরাটি মূলত তার একক সিদ্ধান্তের বিষয় নয়, তার পরিবারের বিষয় নয়, এখানে আরো অনেক বহু পক্ষ জড়িত আছে। এটা এই মুহূর্তে আমি মনে করি জনাব তারেক রহমান সাহেব এবং বিএনপি রাজনীতির জন্য যে ঝুঁকি তৈরি করলো, সেই ঝুঁকিটা যদি তিনি কাটিয়ে উঠতে পারেন আলহামদুলিল্লাহ। যদি তিনি কাটিয়ে উঠতে না পারেন তাহলে তিনি তো আসবেন না। কিন্তু এই যে তিনি যে কজন প্রার্থীকে ঘোষণা করেছেন মনোনয়ন নিয়ে, যারা নির্বাচনী এলাকায় আছেন, বিএনপির রাজনীতি করার জন্য যে সকল লোক মাঠে ময়দানে গত 14 মাসে বিএনপির পক্ষ হয়ে জামাতের সঙ্গে, এনসিপির সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে প্রবল শত্রুতা করছে, এবং যাদের মাথার উপরে মানে চাঁদাবাজি, দখল, লুটতরাজ, মারামারি, কাটাকাটি, এরকম অসংখ্য ক্রিমিনাল কেসের যে প্রেক্ষাপট, অজানা শক্তি, তৃতীয় শক্তি, চতুর্থ শক্তি, যারা দূর থেকে একেবারে বলতে গেলে তাদের আমল নামা লিখে রেখেছে, ফলে তাদেরকে জাস্ট ক্যাচ করবে, ধরবে, মানে কপ করে ধরবে, এটা 5 মিনিট সময় লাগবে না। এবং সেইরকম একটা পরিস্থিতি যদি তৈরি হয়ে যায়, তাহলে শেখ হাসিনা গত 15-16 বছর ধরে, তার আগে মঈনুদ্দিন ফখরুদ্দিন 2 বছর 2.5 বছর ধরে, সব মিলিয়ে অলমোস্ট 18 বছর ধরে বিএনপির যে শক্তিমত্তা যেভাবে নষ্ট করেছে, তা দেখা গেল যে আগামীতে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, সেটা সৃষ্টি হতে সাকুল্যে 20 ঘন্টার সময় লাগবে। অনলি 20 আওয়ার্স টাইম। রাজনীতিতে একটা মুখের কথা, একটা সিদ্ধান্ত, মানে এটা কোর্স অফ অ্যাকশন, এটা চেঞ্জ করে দেয়। এই বিষয়গুলো মানে অনেক, যাকে বলা হয় আর্ত উপলব্ধির বিষয়। নেতাকে নিজের সিদ্ধান্ত নিতে হয়, অন্যের শেখানো বলি কিংবা অন্যের এক্সপেকটেশনের সঙ্গে কমপ্লাই করা, কিংবা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত পরিবর্তন করা, এটা নেতার জন্য, যে কোনো একটা নেতার জন্য আত্মহত্যার শামিল। বরং সারা দুনিয়া যেটা বলছে সেটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সারা দুনিয়া যেটা বলছে তার স্রোতের বিরুদ্ধে যাওয়া, সেটা হলো নেতার কর্ম। এই গত 14 মাসে একবার সে ডক্টর ইউনূসকে, মানে জনাব তারেক রহমান সাহেব এবং তার যারা সিনিয়র নেতৃবৃন্দ, ইউনূস সাহেবকে, তার প্রেস সচিবকে, আসিফ নজরুলকে, রেজওয়ানাকে, কাকে না, সবাইকে তারা তোয়াজ করার চেষ্টা করেছেন, জনগণকে তোয়াজ করার চেষ্টা করেছেন। এই সময়টাতে জনাব তারেক রহমান সাহেবকে মানব থেকে মহামানব বানানোর চেষ্টা করা হচ্ছে। এই সময়টাতে তিনি একজন দাতা, তিনি মানুষকে সাহায্য করেন, এই জিনিসগুলো
করার চেষ্টা করা হচ্ছে, এগুলো কেউ স্মরণ রাখছে না। ইটস নট দ্য টাইম। টাইম হলো তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হতেন, প্রধানমন্ত্রী হওয়ার পরে তার এই কাজগুলো করতে হবে গোপনে, কোনো প্রকাশ্যে নয়। আর এই কাজগুলো যারা প্রচার করবে তারা সর্বজন শ্রদ্ধেয়। যেমন বাইতুল মোকাররমের খতিব সাহেব একটা কথা বললেন, জাস্ট একটা উদাহরণ। তো এখন যিনি খতিব আছেন তিনি কিন্তু অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন মানুষ। তো তিনি এমনি স্বপ্রণোদিত হয়ে শিখানো কোনো কথা না, একটা কথা তিনি বলে ফেললেন যে, আমি শুনেছি বা আমি দেখেছি তারেক রহমান সাহেব এরকম একটা কাজ করেছে, আল্লাহ তাকে রহম করুক, এনাফ। এরকম সমাজে যারা গণ্যমান্য ব্যক্তি কিন্তু ভাড়া করা লোক দিয়ে বা রিজভী সাহেবকে সেই বৃষ্টির মধ্যে বন্যা বাদলের মধ্যে তিনি পাহাড়ের উপর পাঠিয়ে দিয়ে ওখানে যে ফুটবলে যে মেয়েটা ভালো করলো সেই বাড়িতে গিয়ে একটা টিনের ঘর তুলে দিবেন আর সারা দেশের মানুষ তারেক রহমান সাহেবকে একদম দানবীর মনে করবেন, ইম্পসিবল। এটা হবে না, হিতে বিপরীত হবে। বা ওই যে যে ছেলেটিকে বা মেয়েটিকে রাস্তায় ফেলে গেছে গায়ের রঙের কারণে, তাকে সাহায্য করবেন আর সেটা প্রচার হবে আর লোকজন মনে করবেন আহা উনি তো হাজী মোহাম্মদ মহসিন। এটা হয় না, এটা দুনিয়ার উল্টো জিনিস। এই সকল কাজ আপনি যদি করেন শুধুমাত্র সদগায় জারি হিসেবে কোনো অবস্থায় প্রকাশ করা যাবে না। আর এগুলোকে যদি আপনি প্রচারের জন্য করে থাকেন সেখানে আপনাকে অ্যাবসলিউট পাওয়ার লাগবে, আপনি ক্ষমতায় থেকে কাজটি করছেন এবং সেটি প্রচারের জন্য অন্যরকম মিডিয়া লাগবে, আদারওয়াইজ সেটা হবে না। তো এই গত 14 মাসে অনেকগুলো কাজ নেতা হিসেবে তিনি করেছেন, টু কমপ্লাই উইথ দ্য পাবলিক সেন্টিমেন্ট, টু আর্ন পাবলিক সাপোর্ট। তারপর টু রেসপেক্ট সামবডি, কাউকে বেশি সম্মান দেখাতে গিয়েছেন, টু মেনটেন এ রিলেশন। এরপরে এমন এমন জায়গাতে সম্পর্কগুলো করার চেষ্টা করা হয়েছে যেগুলো বিএনপির সঙ্গে যায় না, তারেক রহমান সাহেবের সঙ্গে যায় না, বরং এগুলো রেকর্ড হয়ে গেছে। ফলে স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে একটা সিঙ্গেল সিদ্ধান্ত এই দলটি নিতে পারেনি, যেটা দলের এজেন্ডা। একটি সিঙ্গেল হুকুম তারা দিতে পারেনি, একটি কঠোর সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করতে পারেনি, যেটা দৃশ্যমান বিএনপি রাজনীতির যে কোর্স সেটা পরিবর্তন করে দিয়েছে। বরং প্রতিটি মুহূর্তে তারা যে সিদ্ধান্ত পরিবর্তন করেছে, যে কথাগুলো বলেছে, সবাইকে খুশি করার চেষ্টা করেছে একটা নির্বাচন অনুষ্ঠান করে ক্ষমতায় টুস করে বসে পড়ার জন্য। সেটি একেবারে সর্বশেষ জনাব তারেক রহমান সাহেবের এই বক্তব্যের কারণে কতটা ঝুঁকির মধ্যে পড়ে গেল সেটা আগামী এক সপ্তাহের মধ্যে আপনারা হয়তো দেখতে পাবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।